আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তাল ঢাবি, নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশার স্বপ্ন বুনছেন শিক্ষার্থীরা। রোহিঙ্গা সংকট সমাধানে আবারও আশাবাদ ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা। জালিয়াতির দায়ে দোষী হলেও $500 মিলিয়ন জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প। মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল। এবং ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে সাবেক ওপেনারের গুরুতর অভিযোগ। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দেশের দ্বিতীয় সংসদ খ্যাত এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে আলোচনা সমালোচনা। জোর প্রস্তুতিও চলছে রাজনৈতিক সংগঠনগুলোর। দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপট ডাকসু নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশার স্বপ্ন বুনছেন শিক্ষার্থীরা। সবার প্রত্যাশা, দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের সমস্যাকে প্রাধান্য দেবে এবারের ডাকসু। সিফাত আল ফাহিমের ধারাবাহিক রিপোর্টারের শেষ পর্ব আজ। ঐতিহাসিক ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুকে অনেকেই বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলে থাকেন। ভাষা আন্দোলন, ৬ দফা দাবি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান কিংবা ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে ডাকসু। ডাকসুর ইতিহাস ৭ দশকের বেশি সময়। নিয়ম অনুযায়ী এ সময় অন্তত ৭০ বার ডাকসু নির্বাচন হওয়ার কথা, কিন্তু তা হয়নি। এবারে নির্বাচনটি হতে যাচ্ছে প্রায় ৬ বছর পর। ৬ বছর আগে যে নির্বাচনটি হয়েছিল সেটি আবার হয়েছিল প্রায় ৩ দশক পর। আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। করিডোর থেকে ক্যাফেটেরিয়া, সবখানে শিক্ষার্থীদের আলাপ এখন রাজনীতি আর নির্বাচনী সমীকরণ নিয়ে। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। তারা শিক্ষার্থীদের কথা শুনতে ও প্রচারণা চালাতে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশার স্বপ্ন বুনছে শিক্ষার্থীরা। হল কেন্দ্রিক রাজনীতি নিয়েও দেখা গিয়েছে ভিন্ন মত। এ বিষয়ে রাজনৈতিক সংগঠনগুলোর অবস্থানও ভিন্ন। শিক্ষার্থীদের জন্য আমাদের যে অ্যাসেসমেন্ট আছে, তো আমরা যদি নির্বাচিত হই, একই সাথে আমরা যেমন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটিকে ধারণ করে এবং শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা ডাকসুর বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করব এবং পাশাপাশি ডাকসুতে যাতে আরও আধুনিক এবং কার্যকরী এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের উপযুক্ত করে গড়ে তোলা যায়, সেজন্য যে রকমভাবে কাজ করা দরকার এবং যেভাবে শিক্ষার্থীদের সচেতন করা এবং শিক্ষক কর্মকর্তা তাদেরকে সচেতন করা দরকার, সেই দিকে আমরা কাজ করার চেষ্টা করব। এখন ক্যাম্পাসের অনেক ধরনের সমস্যা আছে, আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা কোনো কনক্রিট মন্তব্য এখন করতে চাচ্ছি না। বিশেষত আমরা জানি যে অনেক সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে আসলে কিভাবে দীর্ঘমেয়াদে সমাধান করা যায়। বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো রাতারাতি আসলে পরিবর্তিত হয়ে যাওয়া সম্ভব না, চেঞ্জ হয়ে যাওয়া সম্ভব না। আমাদের পরিকল্পনা থাকবে যে দীর্ঘমেয়াদে কিভাবে কাজগুলো করা যায়। আমরা বিভিন্ন সময়ে চমকপ্রদ কিছু কাজ দেখেছি যেগুলোর আসলে দীর্ঘমেয়াদে কোনো ফলাফল নাই। কিন্তু বর্তমানে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আমরা উৎকণ্ঠিত। আমাদের তরফ থেকে বারবার করে বলা হয়েছিল ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করতে, তারা তা করেননি। আমরা বারবার দাবি করেছিলাম, শেষমেশ আমরা ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে 2টি মৌলিক দাবি করেছিলাম যে যদি আপনারা ডাকসুর গঠনতন্ত্র বদলাতে অক্ষমই হন তাহলে অন্ততপক্ষে 2টো জিনিস করুন। এক, ডাকসুকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করুন, একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করুন। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ডাকসুর যে গঠনতন্ত্র পরিবর্তনের অধিকার, তা হয় নির্বাচিত ডাকসুর হাতে ছেড়ে দিন, না হলে গণভোটের হাতে ছাড়ুন। তার কোনোটি তারা করতে সম্মত হননি। ইতিমধ্যে ডাকসু নির্বাচনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি। কিভাবে সুষ্ঠু আয়োজনের মধ্যে দিয়ে শেষ করা যায় নির্বাচনটি, তাই নিয়েও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের সমস্যাকেই প্রাধান্য দেবে, এমনটাই প্রত্যাশা সকলের। জাগরণীয় এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রিপোর্টার সিফাত আল ফাহিম। কথা বলবো তার সাথে। সিফাত, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। সিফাত, আপনার কাছে জানতে চাইবো আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও দলের প্রার্থীদের আসলে প্রত্যাশাটা কি, বা নির্বাচনী ইশতেহারে প্রার্থীরা আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে? জি, রাজনৈতিক
প্রেক্ষাপট, বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেটি পরিবর্তনের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা এবারের যে আসন্ন ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে তারা প্যানেল ঘোষণা করেছে ইতিমধ্যে। এবং এবারের ডাকসু নির্বাচনকে ঘিরে যারা প্রার্থীরা রয়েছেন, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু প্রত্যাশা রাখছে এবারে ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে এবং তারা সঠিকভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে। অন্য দিকটায় যদি তাদের যে প্রত্যাশা, তারা যে প্রত্যাশানামা দিয়েছে সেখানে কিন্তু তারা বলেছে তারা শিক্ষার্থীদের জন্য হল বা সিট, আবাসন যে সমস্যাটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সেটি তারা সমস্যার সমাধান করবে এবং পুরো ক্যাম্পাসটি তারা তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য তারা কাজ করবে এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে তাদের যত কিছু করার প্রয়োজন তারা করবে বলে আমাদেরকে জানিয়েছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা যদি আপনাকে বলতে চাই, তাহলে হল কেন্দ্রিক যে রাজনীতিগুলো আসলে আমরা শুনছি যে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে, এই ব্যাপারে আসলে প্রার্থীরা কি বলছে? জি, হল কেন্দ্রিক রাজনীতি নিয়ে কিন্তু এখন একটি আলোচনা এবং সমালোচনা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন যে তারা হল কেন্দ্রিক রাজনীতি সেটি চান না। অন্য দিকটায় কিছু ছাত্র সংগঠন তারা বলছে যে তারা হল কেন্দ্রিক রাজনীতি চান। এই বিষয় নিয়ে আমরা দুইটি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি এবং আরও কিছু রাজনৈতিক দলের সাথে কথা বলেছিলাম। তবে যদি একটু উল্লেখ করি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা আমাদেরকে যেমনটি বলেছে, তারা শিক্ষার্থীদের মতামতকেই প্রাধান্য দিবে। শিক্ষার্থীরা যদি চায় হল কেন্দ্রিক রাজনীতি থাকবে তাহলে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে চালাবেন। শিক্ষার্থীরা যদি না চান যে হল কেন্দ্রিক যে রাজনীতি সেটি হবে না, তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা এই জায়গাটিতে রাজনীতি আনবেন না। অন্যদিকটায় আমরা বাংলাদেশ ছাত্রদলের সাথে কথা বলেছি। ছাত্রদল থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশ হিসাবে তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে গণতান্ত্রিক প্র্যাকটিস সেটি কিন্তু তারা অব্যাহত রাখবে। অন্যদিকে আরেকটি প্রশ্ন কিন্তু এসেছে জনমনে যে ক্যাম্পাস ভিত্তিক গুপ্ত রাজনীতি আসবে কিনা, সেটি কিন্তু শিবিরকে ইঙ্গিত করা হয়েছিল। এই বিষয়ে শিবির আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এবারে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে যারা প্যানেল থেকে আসবে বা সদন থেকে যারাই আসবে তারা কিন্তু শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসবে। সেক্ষেত্রে তিনি এই জায়গাটি আমাদের কাছে খোলাসা করেছে। আচ্ছা, এই পর্যায়ে যদি আপনার কাছে জানতে চাই যে আগামী ডাকসু নির্বাচনটা আসলে কতটুকু সম্ভাবনাময় যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, আপনি তো সেখানে ছিলেন, কাজ করেছেন, তো আপনার আসলে কি মনে হয় এই ব্যাপারে? জি, আমাদের কাজ চলমান। আমরা যখন প্রতিবেদনটি তৈরি করি সে সময় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা ডাকসু নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ কিন্তু আমরা পাইনি এবং দেখিওনি। সেক্ষেত্রে আমি যেটি প্রত্যাশা, আমি যেটি মনে করছি যে এবারে ডাকসু নির্বাচন অনেকাংশেই সুষ্ঠু হবে। অন্য দিকটায় আমরা কিছু রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের সাথে কথা বলেছি। কিছু অঙ্গ সংগঠন তারা বলছে যে এবারে ডাকসু নির্বাচন হয়তোবা সুষ্ঠুভাবেই আয়োজিত হবে। অন্যদিকটা আরও কিছু রাজনৈতিক দল তারা যেমনটি বলছে যে এবারে ডাকসু নির্বাচন হয়তোবা কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে পারে, যেহেতু কিছুদিন আগে আমরা দেখেছি যে হল কেন্দ্রিক একটি সমস্যা সৃষ্টি হয়েছিল এবং ককটেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা পূর্বে দেখেছি। সব কিছু মিলে যদি বলি, শিক্ষার্থী থেকে শুরু করে যারা প্রার্থীরা রয়েছেন তারা বলছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের জায়গায় সঠিক থাকে এবং তারা যদি আইন শৃঙ্খলা সঠিকভাবে রক্ষা করতে পারে তাহলে আগামীর যে ডাকসু নির্বাচন সেটি সঠিকভাবেই অনুষ্ঠিত হবে। আচ্ছা, আমরাও প্রত্যাশা রাখছি যে আগামী ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং আমরা যোগ্য প্রার্থীকে যোগ্য আসনে বসাতে পারবো। ধন্যবাদ সিফাত আপনাকে আমাদের স্টুডিওতে থাকার জন্য। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। রাজধানীর খুচরা বাজারে নিত্যপণ্যের দাম যেন আকাশ ছোঁয়া। এক হালি ডিম বিক্রি হচ্ছে 50 টাকায় আর ডজন প্রতি 150 থেকে 155। সবজির বাজারেও পরিস্থিতি একই। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। কাঁচা পেঁপে ছাড়া 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ব্রয়লার মুরগি কেজি প্রতি 170 থেকে 180 আর সোনালী মুরগি 300 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের অভিযোগ টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মাঠ থেকে সবজি তুলতে পারছে
পাচ্ছেন না চাষিরা। ফলে বাজারে পণ্যের সরবরাহ কমে গেছে আর দাম বেড়েছে কয়েক গুণ। বর্তমানে বাজারে পটল কেজি প্রতি ৮০ থেকে ১০০, টমেটো ১৫০ থেকে ১৮০, করলা ১০০ থেকে ১২০, চিচিঙ্গা ৮০ আর শসা, ঝিঙা ও ধুন্দুল ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে চড়া দাম এখন কাঁচামরিচের, প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩২০ টাকায়। অথচ কয়েকদিন আগেও কাঁচামরিচের দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। ক্রেতারা বলছেন প্রতিদিনের বাজার দর এখন নিম্ন আয়ের মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। সবচেয়ে তরকারির দাম আরো বেশি, সবজির দাম অনেক বেশি। মনে হইতেছে যে বৃষ্টি বাদল পড়ছে, ক্ষেত নষ্ট হয়ে গেছে, কম উৎপাদন কম হইতেছে, যার কারণে দাম বাড়তেছে। সবজি তো দাম ৭০ টাকা ৬০ টাকা, রায় যেমনি পাইতেছে হেমনি দাম নিতেছে। সব কিছুর দাম বেশি, সবের দাম। এখন কি করবো, কওয়ার তো কিছু নাই, সরকার নাই, কেউ নাই, ধরাইয়া নাই, পাকলাইয়া নাই, কেউ রায় যেমনি পায় হেমনি দাম বাড়ায় দেয়। ভাই বাজারের অবস্থা খুবই খারাপ, সবকিছুর দাম অনেক বৃদ্ধি। আপনার বেগুন তো পাচ্ছি না, বেগুনের দাম হচ্ছে 250 করে বেগুন, ওই যে গোলগুলা। আর আপনার মানে শাকসবজি সবকিছুর দাম অনেক বৃদ্ধি। বাজারের অবস্থা অনেক খারাপ। কম ভাই, গত সপ্তাহে এই সপ্তাহে অনেক কম আছে কিনা। কাস্টমার বাড়তির কারণে কাস্টমার একটু কম আসে, এত জায়গায় সুযোগ আইতে জায়গা এত দাম। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে তার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি এই সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সহায়তার পরিমাণ বাড়ানোর ওপর জোর দেন। শুক্রবার মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের সম্মেলন সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। তিনি পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য অ্যান্ড্রুজের তার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। এ সময় অ্যান্ড্রুজ রাখাইনকে স্থিতিশীল এবং শরণার্থীদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরির বিষয়ে একটি মানবিক চ্যানেল প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতিবদ্ধ উদ্যোগ বিদ্বেষপূর্ণ প্রতারণার শিকার হওয়ার হতাশা প্রকাশ করেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটির উদযাপনকে ঘিরে সকাল থেকে ক্র্যাব কার্যালয়ে চলছে নানা আয়োজন। শুক্রবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্যরা আনন্দ মিছিল বের করেন। এ সময় ফানুস ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুরু হয়। আয়োজনে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃত্ববৃন্দ সহ সদস্যরা অংশ নেন। দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 12:15টায় অস্থায়ী ক্যাম্পাস গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে তারা এই বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। এর আগে বিকেল 5:15টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজিস্ট্রার নইলা ইয়াসমিন স্বাক্ষরিত একটি নোটিশ শেয়ার করা হয়। নোটিশে বলা হয়, গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলমান থাকায় 1980 সালের 42 নম্বর আইন অনুযায়ী 144 ধারা কার্যকর থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ রাখা, ব্যক্তিগত ও পাবলিক পরিবহন প্রবেশ নিষিদ্ধ করা ও প্রয়োজন ছাড়া প্রবেশ সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়। এ ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়, রেজিস্ট্রার ও বিভাগীয় অফিস সহ বেশ কয়েকটি অফিসে তালা ঝুলিয়ে দেন।
পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিলীপ কুমার বড়ুয়া ও কয়েকজন শিক্ষক আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিগত কয়েক বছর ধরেই নানা কারণে নারায়ণগঞ্জের পোশাক খাতে বেশ অস্থিরতা চলছে। পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে একটি আরও প্রকট আকার ধারণ করছে। ধাক্কা সামলাতে ব্যর্থ হচ্ছেন শিল্প কারখানার মালিকরা। এ অবস্থায় 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত 26টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন 5342 জন। সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, উৎপাদন অপ্রতুলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বিভিন্ন কারণে নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে অস্থিরতা বেড়েছে। শ্রমিক আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন, ফলে সময়মতো অর্ডার সরবরাহ করতে ব্যর্থ হচ্ছেন কারখানাগুলো। সব মিলিয়ে চাপ সামলাতে না পেরে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। জেলা শিল্পাঞ্চল পুলিশ কার্যালয়ে জানায়, বর্তমানে নারায়ণগঞ্জে ছোট বড় মিলিয়ে 1834টি পোশাক কারখানা রয়েছে। বিভিন্ন কারণে গেল বছরের 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত এক বছরে 26টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে চাকরি হারিয়েছেন 5342 জন। 5 আগস্টের পরে এই নতুন সরকার এসেছে শুধুমাত্র এই জন্যই বন্ধ হয়নি। এটা বন্ধ হওয়ার যে উপক্রম হচ্ছিল সেটা বিগত সরকার আমল থেকেই এই ফ্যাক্টরিগুলি খুব দুর্বল অবস্থাতে চলছিল। তার মধ্যে বৈশ্বিক অবস্থা, যেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আর সেটার শুরুটা হয়েছিল সেই আমাদের করোনার ভাইরাসের যেই বিভিন্ন বন্ধর, তখন থেকে এটার শুরু। এরপরে আস্তে আস্তে ব্যাংকের ইন্টারেস্ট সেই সিঙ্গেল ডিজিট থেকে অনেকটাই বেড়ে গেল এবং বিভিন্ন বৈশ্বিক এই কারণে আমাদের অর্ডারগুলিও দিনে দিনে কমতে থাকলো। তো সব কিছু মিলিয়ে তখন থেকে ফ্যাক্টরিগুলো অনেক দুর্বল ছিল। 5 আগস্টের পরে এটার ধাক্কাটা টোটাল দেশের ওপর যেমন পড়লো, তখন অর্ডারপত্র আরও কমে গেল, ব্যাংকিং ইন্টারেস্ট আরও বাড়া শুরু হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আইন শৃঙ্খলা ওইরকমভাবে কন্ট্রোল করতে পারতেছিল না। তো সব মিলিয়ে ফ্যাক্টরিগুলো আরও খুব নাজুক অবস্থায় পড়ে একের পর এক ফ্যাক্টরি বন্ধ হওয়া আরেকটু শুরু হলো। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা প্রায় $500 মিলিয়ন জরিমানা বাতিল করেছে নিউ ইয়র্কের আপিল আদালত। গেল বছর জালিয়াতির অভিযোগে তাকে এই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল। সুবিধাজনক ঋণ পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ট্রাম্প অর্গানাইজেশনের সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখানোয় বিচারক আর্থার এনগোরন ট্রাম্পকে এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার প্রকাশিত দীর্ঘ রায়ে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জানায়, ট্রাম্প জালিয়াতির জন্য দায়ী হলেও এত বড় অঙ্কের জরিমানা অতিরিক্ত। একই সঙ্গে তা সম্ভবত কঠোর শাস্তির বিরুদ্ধে সাংবিধানিক সুরক্ষা লঙ্ঘন করেছে। মামলার রায়ে বিচারক এনগোরন তাকে প্রথমে $355 মিলিয়ন জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন, তবে সুদসহ তা বেড়ে $500 মিলিয়ন বেশি দাঁড়ায়। বিচারপতি পিটার মল্টন বলেছেন, ক্ষতি অবশ্যই হয়েছে, কিন্তু তা এত ভয়াবহ ছিল না যে প্রায় $500 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। রায় ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একে সম্পূর্ণ বিজয় বলে দাবি করেন। বাংলাদেশি বংশোদ্ভূত কর্নেল শরীফুল খান মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করলেন। তিনি মার্কিন বাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন। এ পদে উন্নীত হওয়ার মাধ্যমে তিনি মার্কিন সামরিক বাহিনীতে সর্বোচ্চ পদে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের মধ্যে একজন হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল জুনে
যেসব সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন তাদের মধ্যে শরীফুল খান একজন। মার্কিন প্রতিরক্ষা দফতরের ওয়েবসাইট থেকে শরীফুল খানের পদোন্নতির তথ্য পাওয়া গেছে। পাশাপাশি গেল 20 আগস্ট নতুন পদে শরীফুল এম খানের অভিষেক অনুষ্ঠিত হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক। মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যানুসারে ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খান গোল্ডেন ডোম ফর আমেরিকার স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সালের প্রথম 6 মাসে কোম্পানির আয় 40% বেড়ে পৌঁছেছে প্রায় 60.8 বিলিয়ন মার্কিন ডলার বলে জানালো তাইওয়ানের চিপ উৎপাদনকারী জায়ান্ট TSMC। কোম্পানিটির এই প্রবৃদ্ধির পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তির প্রতি ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা। বিশ্বের সবচেয়ে বড় চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান TSMC স্মার্টফোন থেকে শুরু করে মিসাইল পর্যন্ত নানা প্রযুক্তি পণ্যে ব্যবহৃত সেমিকন্ডাক্টর তৈরি করে। তাদের প্রধান গ্রাহকদের মধ্যে রয়েছে অ্যাপল ও এনভিডিয়া। কোম্পানিটির চেয়ারম্যান ও CEO সিসি ওয়েই জানান, 2025 সালটি কোম্পানির জন্য রেকর্ড আয়ের বছর হতে চলেছে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চিপের চাহিদা খুবই শক্তিশালী থাকবে বলে তারা আশা করছেন। গেল কয়েক মাসে কোম্পানির বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিশ্বব্যাপী শুল্ক নীতির প্রেক্ষিতে। ভবিষ্যতে আরও উচ্চ শুল্ক আসতে পারে এই আশঙ্কায় অনেক কোম্পানি আগেভাগেই চিপ মজুত করেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ফর্মে থাকার পরও শ্রেয়াস আইয়ারকে এশিয়া কাপের স্কোয়াডে না রাখায় হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচকদের মধ্যে আঙ্গুল তুলেছেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। সাবেক ওপেনার সদাগোপান রমেশ অভিযোগের গৌতম গম্ভীরের পক্ষপাতিত্ব করেছে। শ্রেয়াস আইয়ারকে তিনি পছন্দ করেন না, যে কারণেই এশিয়া কাপের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করতে সমর্থন দেননি। গম্ভীরের সমালোচনা করে রমেশ তার ইউটিউব চ্যানেলে বলেন, গম্ভীর যেসব খেলোয়াড়কে পছন্দ করেন তাদের সমর্থন দেন, কিন্তু যাদের পছন্দ করেন না তাদের সম্পূর্ণভাবে উপেক্ষা করেন। বিদেশে ধারাবাহিকভাবে জয় শুরু হয়েছিল কোহলি ও শাস্ত্রীর অধীনে, কিন্তু এখন শুধুমাত্র ইংল্যান্ডে ড্র হওয়া সিরিজটিকেই বড় অর্জন হিসেবে দেখানো হচ্ছে গম্ভীরের ট্র্যাক রেকর্ডে। সম্প্রতি ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন আইয়ার। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তাল ঢাবি, নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশার স্বপ্ন বুনছেন শিক্ষার্থীরা। রোহিঙ্গা সংকট সমাধানে আবারও আশাবাদ ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা। জালিয়াতির দায়ে দোষী হলেও $500 মিলিয়ন জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প। মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল। এবং ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে সাবেক ওপেনারের গুরুতর অভিযোগ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।